ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে ইংরেজি কোথা থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, কোথা থেকে পড়া উচিত, এই সবগুলো বিষয়কে মাথায় রেখে আমরা এই ভিডিওতে 2024 এবং 25-এ আসা এই ইউনিটের ইংরেজি প্রশ্নটি সলভ করব। তো তোমরা যারা ইংরেজি নিয়ে খুব বেশি বিভ্রান্ত আছো, তোমরা এই ভিডিওটি নিশ্চিন্তে দেখো। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, দ্যাটস দ্য ম্যান ড্যাশ আই স্পোক অ্যাবাউট দ্য জব। এটা হবে না, এটা এক্স্যাক্টলি জব হবে, রাইট? ওকে, টাইপ মিস্টেক হয়েছে, জব। ওকে, তাহলে এখানে দেখো অপশন এ তে হুম আছে, অপশন বি তে টু হুম আছে, অপশন সি তে উইচ আছে, অপশন ডি তে হুজ আছে। কোনটা আমরা অ্যান্সার নিচ্ছি? ওকে, দেখো অপশন ডি সবার আগে বাদ, এটা উত্তর হচ্ছে না। কারণ কি? কারণ হুজের পরে সর্বদা নাউন থাকতে হবে, যেহেতু হুজের পরে নাউন নাই তাই এটা কিন্তু বাদ। ওকে, এরপরে চলে আসো অপশন সি উত্তর হবে কিনা। অপশন সি তে উইচ আছে। হ্যাঁ, তো দেখো দ্যাটস দ্য ম্যান ড্যাশ আই স্পোক অ্যাবাউট দ্য জব। তাহলে আমি যেই ম্যানটার সম্পর্কে কথা বলতেছি, দেখো অ্যান্টিসিডেন্ট হচ্ছে ম্যান, রাইট? মনে রাখতে হবে এই যে অপশনে যা আছে এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দিয়ে যাকে বোঝায় তাকে অ্যান্টিসিডেন্ট বলে। এখন শূন্যস্থানের পূর্বে যে অ্যান্টিসিডেন্টটা রয়েছে সেটা কিন্তু নাউন, নাম, রাইট? ব্যক্তি। আর ব্যক্তির জন্য কিন্তু আমরা উইচ বসাতে পারবো না, তাই এখানে অপশন সি ভুল। ওকে, তাহলে আমাদের আর অপশন কি রইলো? অপশন এ আর বি। হুম আছে, টু হুম আছে, আমরা কোনটা উত্তর নিব? দেখো এই যে স্পিক যখন থাকবে, স্পিক, তখন আসলে এটার সাথে টু থাকা আবশ্যক। এটা টুটা যদিও স্পিকের পরে ছিল কিন্তু এটাকে টাইনে সামনে নিয়ে আসছে, রাইট? তাহলে এখানে উত্তর হবে অপশন বি, টু হুম। ওকে, তাহলে আমরা এই কোয়েশ্চেনটা আমরা দেখতে পেয়েছি, এটা মূলত ক্লজ থেকে এসছে, রাইট? অথবা আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন অংশ থেকে। ঠিক আছে, আমরা তারপরের কোয়েশ্চেনে চলে যাই। দ্য ওয়ার্ড উইথ ইনকারেক্ট স্পেলিং, এটা ইনকারেক্ট স্পেলিং থেকে আসছে। এটা দেখো এখানে উত্তর অলরেডি, এখানে যেহেতু এটা ওয়ার্ড থেকে দেখানো হচ্ছে এই জন্য এটা কারেক্ট স্পেলিং দাও, মানে ইনকারেক্ট গুলা লাল করে উঠা আছে আর বাকিগুলাতে কালো আছে, রাইট? এটাতে প্রথমটাতে ভুল। ইনকারেক্ট, কারেক্ট যে স্পেলিং আছে সেগুলা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই স্পেলিং যেটা আছে প্রতিদিন 5টা 10টা করে প্র্যাকটিস করবা, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং তোমাদের টেক্সট বুক। ওকে, আমরা তারপরের কোয়েশ্চেনে চলে যাই। মেডিটেশন ড্যাশ অ্যাংজাইটি অ্যান্ড ড্যাশ এ স্টেট অফ কামনেস। এখানে দেখো অপশন এ বি তে, অপশন এ বি সি ডি তে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ সকল অংশে ভার্ব আছে। এখন সবগুলোই ভার্ব আছে, সো এটা কি শুধু ভার্ব থেকে আসে এটা বলা আসলে সম্ভব না। এই কোয়েশ্চেনটা মূলত কমপ্লিটিং সেন্টেন্স, যা অর্থের উপর নির্ভর করছে। তাহলে আমরা একটু অর্থ মিলাই নিব। মেডিটেশন ড্যাশ অ্যাংজাইটি, দুশ্চিন্তা, তাহলে মেডিটেশন রিল্যাক্স করে দুশ্চিন্তাকে, নট হবে না। মেডিটেশন রিটেইনস হবে না, ধরে রাখা, অ্যাংজাইটি। মেডিটেশন রিলিজেস অ্যাংজাইটিকে দূর করে, রিলিজ করে, ছেড়ে দেয়, রাইট? সো এটা হইতে পারে। এরপরে তাহলে অপশন এ হবে না, অপশন বি হবে না, এবার ডি দেখো, ড্রেইনস হবে না, পিউরিফাইস হবে না, পিউরিফাইজ এ স্টেট অফ কামনেস হবে না। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন সি। কিভাবে আমরা অর্থটা দেখি, মেডিটেশন রিলিজেস অ্যাংজাইটিকে রিলিজ করে, ছেড়ে দেয়, অ্যান্ড ব্রিংস এ স্টেট অফ কামনেস, শান্ত অবস্থা ফিরিয়ে নিয়ে আসে, রাইট? সো এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি অর্থের মাধ্যমে সলভ করতে হচ্ছে। মনে রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে এই ধরনের কমপ্লিটিং সেন্টেন্স বেসড কোয়েশ্চেন এসে থাকে। ডেফিনেটলি তোমাদেরকে শুধু গ্রামারের উপর নির্ভর করলে হবে না, ভোকাবুলারি অর্থাৎ অর্থের উপরও নির্ভর করতে হবে। আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই। দ্য অডিটোরিয়াম ইজ নট অ্যাভেলেবল ফর ইউজ দিস উইক, ইট ড্যাশ। এখন এখানে আমরা কোনটা উত্তর নিব? দেখো আমাদের এখানে যে কোয়েশ্চেনটা সেটা মূলত ভার্ব থেকে আসছে। এখন এখানে কি কি বিষয়ে বিবেচনা করে অ্যান্সার করতে হবে? ভয়েস, তারপর হচ্ছে টেন্স, ভয়েস এবং টেন্স। ওকে, দেখো দ্য অডিটোরিয়াম ইজ নট অ্যাভেলেবল ফর ইউজ দিস উইক, এই সপ্তাহে অডিটোরিয়ামটা অ্যাভেলেবল না, ব্যবহার করতে পারবা না, ভাড়া নিতে পারবা না, রাইট? তাহলে এখানে দেখো পরের অংশে ইট, ইট দ্বারা কাকে বোঝা যাচ্ছে? অডিটোরিয়ামকে, রাইট? এখন এই যে ইট দ্বারা আসলে অডিটোরিয়ামকে যেহেতু বোঝাচ্ছে, এবার আসো অডিটোরিয়ামকে রিফারবিশ, নিজেটাকে গোছানো, সাজানো, এটা কি অডিটোরিয়াম নিজেকে নিজে সাজাইতে পারে? না, পারে না। কাজ করতে পারে? না, পারে না। সো এটা প্যাসিভ হবে। সুতরাং যে সকল অপশনে অ্যাক্টিভ দেওয়া আছে সেটা কিন্তু উত্তর হচ্ছে না। এবার আমরা একটু দেখি কোন কোন অপশনে অ্যাক্টিভ দেওয়া আছে।
দেখো এই যে রিপারবিশড অপশন সি তে অ্যাক্টিভ দেওয়া আছে এজন্য বাদ, তারপরে অপশন ডি তো অ্যাক্টিভ দেওয়া আছে এজন্য এটাও বাদ। তারপরে দেখি আমরা অপশন এ আর বি তে ইজ রিফারবিশড প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাক্টিভ দেওয়া আছে, প্যাসিভ দেওয়া আছে। তারপরে ইজ বিং রিফারবিশড প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ, এটাতে প্রেজেন্ট ইনডিফিনিট, এটাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? মনে রাখতে হবে, তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো, তোমরা যারা টেন্সের স্ট্রাকচার গুলো পড়েছো অনলি 12টা, ওই 12টা কিন্তু শুধু অ্যাক্টিভ বাক্যে ব্যবহার হয়, প্যাসিভ বাক্যের জন্য আলাদা কিন্তু টেন্স আছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা আমাদের একদম বেসিক যে ক্লাসগুলো আছে সেখানে শিখিয়ে থাকি, আর সেখান থেকে ভার্সিটি সহ ইন্টার সহ সব জায়গায় কোয়েশ্চেন আসে। ওকে, তাহলে এখানে কোনটা হবে, প্যাসিভ হবে, প্রেজেন্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? দেখো একটু খেয়াল করো, পুরো বাক্যের মধ্যে কিন্তু একটা ইন্ডিকেশন দেওয়া আছে। ওটিটি রুমটা এখন এই সপ্তাহে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না, কারণ এটা কাজ চলছে, একটা কাজ চলছে বিদায় তো এটা ব্যবহার করা যাবে না। সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন বি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট ইনডিফিনিট বা টেন্স, এটা মূলত অর্থের মাধ্যমেই বেশিরভাগ ক্ষেত্রে নির্ণয় করা লাগবে। আমরা তার পরের কোশ্চেনে চলে যাই। ইফ ইউ আর এমফেটিক ইউ ড্যাশ। দেখো এমফ্যাথেটিক, এটার শব্দের অর্থ জানলে কিন্তু তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। এর অর্থ হচ্ছে সহানুভূতিশীল। অপশনগুলো পড়ে দেখবা কোনটাই বোঝায়, প্রথমটাই বোঝায়, আমরা প্রথমটা উত্তর নিয়ে নিব। হ্যাভ, ইউ হ্যাভ, তোমার রয়েছে দ্য অ্যাবিলিটি, সক্ষমতা, টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অফ আদার্স, অন্যদের ফিলিংস বুঝার কি আছে, যোগ্যতা রয়েছে। সো অপশন এ হচ্ছে কারেক্ট উত্তর। এটা তুমি শব্দের অর্থ পারতে হবে, রাইট? আমরা তার পরের কোশ্চেনে চলে যাই। দ্য অ্যান্টোনিম অফ ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল ওয়ার্ডটা আমাদের যেই প্রেপোজিশন, অর্থাৎ এই এইচএসসি তে আমরা যেই প্রেপোজিশনের শীটটা পড়াই সেখানে আছে ডেট্রিমেন্টাল টু, মানে ক্ষতিকর। যদি এখানে টু নেই, বাট ডেট্রিমেন্টাল অর্থ কি, ক্ষতিকর। এখন অপশন কোনগুলাতে দেখো ক্ষতিকরের উল্টো আছে, এই যে দেখো বেনিফিশিয়াল অর্থ হচ্ছে উপকারী। এটা খুবই ইজি কোয়েশ্চেন, তোমরা যে কেউ দেখলেই পারবা। হ্যাঁ, আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই। ড্যাশ ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো প্লিজ, ইটস ভেরি কোল্ড আউটসাইড। দেখো সবগুলো অপশনই মডাল ভার্ব দেওয়া আছে, এখন কোনটা উত্তর হবে এক্স্যাক্টলি, এটা জনপ্রিয় একটা কোশ্চেন। উড ইউ মাইন্ড, তোমরা কিন্তু এটা শুনেছো, উড ইউ মাইন্ড। হ্যাঁ, যদি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করা যাবে, কিন্তু এটা যেহেতু তোমরা জানো, এটা নিয়ে আর আমরা খুব বেশি ব্যাখ্যা করছি না। সো এখানে কারেক্ট উত্তর হবে অপশন সি, উড ইউ মাইন্ড। এটাও কিন্তু গ্রামারের কোয়েশ্চেন, বাট এটা আমরা শুনতে শুনতে এতটা বেশি শুনেছি যে আমাদের এটা আর গ্রামার লাগবে না, আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই। অ্যান এন্টোমোলজিস্ট। এখন এন্টোমোলজিস্ট কারা, এটা কিন্তু এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশগুলো থেকে কিন্তু ইদানিং ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসা শুরু করেছে। বিশেষ করে সায়েন্সে কিন্তু এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে, খুব বেশি দরকার নেই, 1-150 এক কথায় প্রকাশ পড়ে ফেললে তোমার এগুলো কমন পড়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই যে এন্টোমোলজিস্ট, এটা আসলে কি, যারা এন্টোমোলজিস্ট কাদেরকে বলা হয়, যারা পোকামাকড় নিয়ে পড়াশোনা করে, গবেষণা করে। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন বি, স্টাডিজ ইনসেক্টস। আমরা তার পরের কোশ্চেনে চলে যাই। আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। নিচে যে বাক্যটা দেওয়া আছে সেটার এরর জানতে চাইছে, রাইট? এখন এরর কি হবে, দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর দেয়ার হোমওয়ার্ক। অপশন কি আছে, আর, এই যে আর দেওয়া আছে, আর এ ইঙ্গিত করা আছে, তারপর হচ্ছে দেয়ার আছে, এই যে দেয়ার আছে, রাইট? তারপর হচ্ছে স্টুডেন্টস আছে, হোমওয়ার্ক আছে, রাইট? এখন দেখো যে ইচ হচ্ছে সাবজেক্ট, যখন ভার্ব ইন্ডিকেট করে দিবে তাহলে তোমাকে সাবজেক্টের সাথে মিলাই নিতে হবে। তাহলে ইচ হচ্ছে সাবজেক্ট, এখন এটা হচ্ছে সিঙ্গুলার কিন্তু ভার্বটা দেওয়া আছে প্লুরাল। সো অপশন এতেই ভুল, রাইট? তাহলে এখানেই ভুল আছে। এখন দেখো, তো তুমি আবার বলবা দেয়ারও তো দেওয়া আছে, এখানে আসলে প্রোনাউনের নিয়ম আর রাইট ফর্ম ভার্বের নিয়মের মধ্যে একটা ব্যতিক্রম অবস্থা আছে। এখানে ইচ এটাকে ধরা হবে সিঙ্গুলার, এই জন্য ভার্বটা সিঙ্গুলার, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু আবার প্লুরাল নেওয়া হবে, রাইট? ওকে, তাহলে আমরা দেখলাম এই কোশ্চেনটা মূলত এসেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, সেখান থেকে। আমরা তার পরের কোশ্চেনে চলে যাই। দ্য সিনোনিম অফ কনকর্ড। কনকর্ড এটা কিন্তু দেখো মুখস্থ বিদ্যা থেকে আসছে। মুখস্থ বিদ্যা থেকে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে অর্ধেকের চেয়েও বেশি কোয়েশ্চেন এসে থাকে। তাহলে তোমরা অবশ্যই মুখস্থ বিদ্যাকে জোর দিতে হবে। অনেকে তোমরা খামখেয়ালি করো, মুখস্থ বিদ্যাটা আসলে খুব ভালো করে পড়ো না। মনে রাখবা, মুখস্থ বিদ্যা তোমাকে ভার্সিটিতে চান্স দেওয়া হবে, আর গ্রামার তোমাকে পজিশন হোল্ড করতে সাহায্য করবে। ওকে, গ্রামার থেকে আসা কোয়েশ্চেন বেশিরভাগই ইজি হয়, দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট এটা পারে, কিন্তু যা পারে না মুখস্থ বিদ্যা, এটার কারণেই মূলত চান্সটা হয় আর কি, রাইট? ওকে, এখন কনকর্ড অর্থ কি, মিল,
ওকে, তাহলে মিল ঐকমত, এখানে তার সিনোনিম চাইছে, কোনটা হবে? এই যে এমএটি, বন্ধুত্ব। আর বাকিগুলো কিন্তু উত্তর হচ্ছে না। আমরা তার পরের কোশ্চেনে চলে যাই। ইউ সেট ফর দ্য আইএলস এক্সামিনেশন দিস ইয়ার। ওকে, তুমি এই বছর আইএলস এক্সামিনেশনের জন্য প্রস্তুত হয়েছিল বা বসেছিল তুমি আইএলস এক্সামিনে। হ্যাভ ইউ, দেখো এই কোশ্চেনটা কোথা থেকে আসছে দেখলেই আমরা বুঝতে পারি, আমাদের অনেকের ফেভারিট টপিক। এটা কিন্তু কোত্থেকে আসছে ভাই? ট্যাগ কোশ্চেন থেকে, রাইট? এখন ট্যাগ কোশ্চেন থেকে আসলে ট্যাগ কোশ্চেন একটা বেসিক নিয়ম কি, পূর্বের যে বাক্যটা আছে সেটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে পরেরটা না বোধক হবে। দেখো এখানে সবগুলোই না বোধক আছে, সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে অক্সিলারি ভার্বটা পূর্বের বাক্য থেকে টেনে নিয়ে আসতে হয়। এখন দেখো এই যে পূর্বের বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখন না থাকলেও এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যদি অক্সিলারি না থাকে আর যেটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ডিড আনে, রাইট? আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু ডাজ আনে, রাইট? এখন যেহেতু এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, সো এখানে ডিড হবে অ্যান্সার। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিডন্ট ইউ। আর বাকি অপশনগুলো অক্সিলারি ভার্ব না মিলার কারণে কিন্তু উত্তর হয় নাই। ওকে, ট্যাগ কোয়েশ্চেন থেকে আসা কোয়েশ্চেন মোটামুটি ইজি হয়, কিন্তু কিছু জায়গা আছে ট্যাগ কোয়েশ্চেনে যেগুলো একটু কঠিন, রাইট? আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই। We didn't win the match. We were happy with our team's performance. Dash. দেখো, we didn't win the match. আমরা ম্যাচটা জয়লাভ করতে পারিনি। We were happy with our team's performance. Dash. দেখো এইখানে প্রবলেমটা কি হয়েছে, দেখো although, though, also, despite, বিশেষ করে এই যে though, although এই শব্দদ্বয় সাধারণত ক্লজ মার্কার হিসেবে বসে, রাইট? এখন এখানে এমন একটা জায়গা আছে যেখানে আসলে ক্লজ মার্কার হবে না, রাইট? তাহলে এখানে আমরা কিভাবে এটা মানে ব্যাখ্যা করব? ব্যাখ্যা দিচ্ছি, একটু ওয়েট করো। তারপর অলসো অর্থ ও, এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে বসে, কোনো সমস্যা না। ডেসপাইট এটা বসে হচ্ছে প্রিপজিশন হিসেবে, হ্যাঁ? ডেসপাইটের পরে কিন্তু নাউন বা প্রোনাউন থাকে, তাহলে আসলে এটা উত্তর হচ্ছে না। এখন বাকি তিনটার মধ্যে আসবে। দেখো অলদো সর্বদা কনজাংশন, ক্লজ মার্কার, সো অলদো উত্তর হচ্ছে না। এই দো যেটা, এটা কখনো কখনো অ্যাডভার্ব হতে পারে, মনে রাখবা। দো ক্লজ মার্কারও হতে পারে, আবার অ্যাডভার্ব হতে পারে। এখন দো আর অলসো দুইটাই অ্যাডভার্ব হতে পারে। দো অর্থ হচ্ছে যদিও, আর অলসো অর্থ ও। এখন দুইটার অর্থ দেখি, দো কিন্তু বিপরীত অর্থ। উই ডিডন্ট উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জয়লাভ করিনি। উই ওয়ার হ্যাপি, আমরা হ্যাপি ছিলাম উইথ আওয়ার টিমস পারফরমেন্স দো। মানে দেখো জয়লাভ করি নেই কিন্তু আবার কি ছিলাম? হ্যাপি ছিলাম, তার মানে বিপরীত অর্থ হয়ে গেছে। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে দো। ওকে, আমরা আমাদের একদম কোয়েশ্চেন সলভের শেষের দিকে চলে আসছি। তো আমরা কোয়েশ্চেন সলভ করার মাঝে তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটির ইংলিশের জন্য প্রিপারেশন নিবা, তোমাদের জন্য কমপ্লিট একটা প্রিপারেশন প্যাকেজ নিয়ে আমাদের অফলাইন ব্যাচ সাজানো হয়েছে। তোমরা অবশ্যই আমাদের অফলাইন ব্যাচের ফ্রি ক্লাস করে দেখবা। আশা করি ইনশাল্লাহ তোমাদের গন্তব্যে পৌঁছার জন্য আমাদের কোর্সটি বেস্ট হবে। ওকে, তাহলে আমরা এখন কোয়েশ্চেনে চলে যাই। আই ক্যানট বি সাবসার্ভিয়েন্ট ড্যাশ হিম। সাবসার্ভিয়েন্ট এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কোয়েশ্চেন, রাইট? সাবসার্ভিয়েন্ট টু, অধীনস্থ, আমি কারো অধীনস্থ হতে পারি না, আমি তার অধীনস্থ হতে পারি না, অনুগত হতে পারি না। সো এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কোশ্চেন। আমরা দেখতে পেয়েছি সিনোনিম থেকে কোশ্চেন আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে কোশ্চেন আসে, অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন আসে, স্পেলিং থেকে আসে, রাইট? এবার আমরা তার পরের কোশ্চেনে চলে যাই। হুইচ ওয়ান ইজ কারেক্ট। এই হুইচ ওয়ান ইজ কারেক্ট এখানে দেওয়ার পর চারটা বাক্য দেওয়া আছে, এটা কিন্তু গ্রামার ভিত্তিক কোশ্চেন, রাইট? অনলি ভোকাবুলারি দিয়ে কিন্তু এটা সলভ করা যাবে না। I am to blame for, দেখো আই আছে, আই এর সাথে এম বসে, ঠিক আছে, এটা হতে পারে। আই ইজ, আই এর সাথে কখনো ইজ বসে না, এই জন্য এটা হবে না, রাইট? অপশন বি কিন্তু ডিরেক্টলি বাদ, কোনো কথা ছাড়া। এরপর চলে আসো সি আর ডি তে। ইট ইজ মি, ইট ইজ মি। ওকে, এই যে বি ভার্ব, দেখো বি ভার্বের পরে সাধারণত সাবজেক্টিভ বসবে, তাহলে এখানে দেখো অবজেক্টিভ আছে, আমরা চাইলে দুইটা বাদ দিতে পারি, আরো কিছু কারণ আছে। দেখো এই যে হু, হু এর পরে দেখো ইজ আছে, রাইট? এখন মি এর সাথে তো এমনি তো ইজ বসে না, সো এটা বাদ। এরপর আসো মি এর সাথে আবার এম আছে, সো এখানে ওই যে আই হইলে কিন্তু এটা অ্যান্সার হয়ে যেত, তাই এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আই এম টু ব্লেম ফর দ্য ল্যাপসেস। ওকে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমরা আমাদের শেষ কোশ্চেনে চলে যাচ্ছি। বাই নেক্সট মান্থ শ্রাবণী ড্যাশ ইন দ্য ব্যাংক ফর 5 years। এই কোয়েশ্চেনটা দেখো গ্রামার থেকে এসছে, এটা কিন্তু গ্রামার বেসড কোয়েশ্চেন। তো বাই নেক্সট মান্থ, এই বাই তারপর যদি সময়বাচক শব্দ থাকে তখন বাই এর অর্থ হয় মধ্যে, বাই নেক্সট মান্থ, পরবর্তী মাসের মধ্যে। এই টাইপের থাকলে অবশ্যই বাক্যটা ফিউচার পারফেক্ট টেন্স হবে।
এটা কিন্তু ডিরেক্টলি মুখস্থ বিদ্যা। এখন ফিউচার পারফেক্ট টেন্স হবে অপশন সি তেই, শুধু ফিউচার পারফেক্ট আছে, এই জন্য অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার। তাহলে উত্তরটা হবে বাই নেক্সট মান্থ শ্রাবণী উইল হ্যাভ ওয়ার্কড ইন দ্য ব্যাংক ফর 5 years। নেক্সট মান্থের মধ্যেই শ্রাবণী উইল হ্যাভ ওয়ার্ক, কাজ করবে ইন দ্য ব্যাংক ফর 5 years, 5 বছর ধরে সেখানে কাজ করতে থাকবে, রাইট? অর্থাৎ 5 বছর হয়ে যাবে নেক্সট মান্থের মধ্যে যে শ্রাবণী সেখানে কাজ করতে থাকবে। তো বন্ধুরা, আশা করি তোমরা আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভের যে সিরিজটা আছে সেটা উপভোগ করছো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।